ইউকেভি ইন্টারভিউয়ার যে আছে উনি আরো কোশ্চেন উল্টাপাল্টা কোশ্চেন করতে পারে। সেক্ষেত্রে টোটাল কথা হচ্ছিল আপনাকে ইন ডেপথে রিসার্চ তো করতে হবে, প্লাস আপনার কনফিডেন্স লেভেল থাকতে হবে অনেক হাই। আমি ইউকের ভিসা পেয়েছি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি। এর আগে আমি মিনিমাম লাইক 20 এজেন্সি আমি ঘুরছি। 20 এজেন্সির মধ্যে ধরেন আপনাদের সাথে জেনুইনিটি মিল বা কাছাকাছি ছিল একটা অথবা দুইটা, বাকি একজনেরও নাই। টোটাল কথা হচ্ছিল আমি শুধু বলবো যে আপনারা এখানে আসেন, একবার কথা বলে যান। কথা বলার পরে আপনি আরো 10টা জায়গায় ঘুরেন, ঘোরার পরে যদি জেনুইনিটি যদি মনে হয় যে এটার থেকে বেটার কেউ আছে যান। বাট আমার কাছে মনে হয় না বাংলাদেশে অ্যাটলিস্ট ঢাকায় এরকম জেনুইনিটি নিয়ে কেউ কোনো কাজ টাজ কেউ করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের খুবই প্রিয় এবং পছন্দের, এবং আসলে কি এই সেক্টরে কাজ করতে এসে আমরা দেখেছি অনেকের সাথে আমাদের বন্ডিংটা পুরো ফ্যামিলির মতো হয়ে যায়। তো তেমনই ফ্যামিলির মতো একটা ভাই, তানভীর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি তানভীর ভাই, আপনাকে আমাদের এই ভিসা ইন্টারভিউয়ে স্বাগতম। এন্ড আপনার ভিসা কপিটা যদি দেখাতেন এবং বলতেন যে কোন দেশে ভিসাটা পেলেন। আমি ইউকের ভিসা পেয়েছি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি মাস্টার্স প্রোগ্রামের জন্য। জি, তো তানভীর ভাই আপনার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আমার প্রিভিয়াস একাডেমিক আমি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইএসটি, ওইখান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর প্রোগ্রাম করেছিলাম। 2020-এ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। যদি আসলে 2020 না, ন্যাশনাল ইউনিভার্সিটি, তো সার্টিফিকেটে 2020, বাট আমি 2023-এ গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি। মূলত কিন্তু আপনার কাউন্ট হয় 2020টাই কেমন অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে। সো এরপরে 2020-এর পরে আপনি যখন এই যে বাহিরের চিন্তা ভাবনাটা করলেন, তো আপনার এই প্রিপারেশনটা কেমন ছিল, জার্নিটা কেমন ছিল? জার্নিটা ছিল ভাইয়া, ফার্স্ট অফ অল মানে জার্নিটা খুব ইজি যে ছিল এরকম না। বাংলাদেশে অনেক এজেন্সি আমি ঘুরেছি ফর আসলে মানে আইডিয়া নেওয়ার জন্য। ফার্স্ট অফ অল বিভিন্ন উত্তরা, স্পেশাল উত্তরায় তো অনেক এজেন্সি বেশি। আপনার বাসা কি উত্তরাতে? জি না, উত্তরা না, ধানমন্ডি। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে আমি উত্তরাও গিয়েছি, অনেকগুলো এজেন্সিতে আমি কথা বলেছি, বনানীতে কথা বলেছি, আমাদের ধানমন্ডিতেও আছে, ওইখানে কথা বলেছি। সবার সাথে কথা বলার পরে আসলে আমার এক রিলেটিভের মাধ্যমে আসলে আমি শেষ পর্যন্ত এখানে পেনম্যান সম্পর্কে জানতে পারি। পেনম্যান নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ। তার আগে আমি জানতে চাইবো যে ভাই, এই যে আপনি বাহিরের জন্য যে অ্যাপ্লিকেশনটা করলেন, তো মূলত আপনাকে কি মোটিভেট করেছিল যে না আমার আসলে বাহিরে অ্যাপ্লিকেশন করা উচিত, বা আমি দেশে এখন থাকতে চাচ্ছি না বা পড়তে চাচ্ছি না, এই জিনিসটাতে কি ছিল মূলত? আসলে মূলত ছিল আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডই মূলত এটা। যেমন আমি বেন্ডি লিমিটেড নামে একটা কোম্পানিতে চাকরি করতাম। তো ওইখানে থাকাকালীন সময় আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে বাংলাদেশে আসলে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তেমন একটা সেক্টর নাই। প্লাস হচ্ছিল আমি যে মাস্টার্সটা করব, বাংলাদেশে ওরকম হাই লেভেলের কোনো মাস্টার্স প্রোগ্রাম নাই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমার ফেভারিট সাবজেক্ট। তো এইখান থেকে আসলে মূলত আমার চিন্তা ভাবনা যে আমি বাইরেই যাব, বাইরে মাস্টার্স। আমি একটু অ্যাড করি, আমি কিন্তু দেখেছি যে আমার এই কাউন্সিলিং এর ইতিহাস, কারণ আমাদের তো অনেক স্টুডেন্ট নিয়ে ডিল করতে হয়। তো স্টুডেন্টের সাথে ডিল করতে যে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সেক্টর স্টুডেন্টের সাথে ডিল করতে গিয়ে দেখেছি তারা আফটার কমপ্লিটিং দেয়ার ব্যাচেলর যখন জবের জন্য অ্যাপ্লিকেশন করে, তাদের কিন্তু জব সেক্টর খুবই লিমিটেড, এবং স্যালারি যেটা অফার করা হয়, আমার মনে হয় আপনি আমার সাথে একমত হবেন, স্যালারিটাও কিন্তু মানে আছে না এক্সপেক্ট আপ টু দ্য মার্ক, ওটা কিন্তু হয় না। না, আপনি যদি ঢাকায় থাকতে চান ভাইয়া, আমি ব্যাচেলর থাকি, তারপরও আমার মান্থলি যদি কমও ধরি না, তা হলো 15,000। আর সেখানে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ছাত্রের বেতনই হয় না 15,000। তো বাড়ি ভাড়া দিবে কোত্থেকে, থাকবে কোত্থেকে? হ্যাঁ, সেটাই অবশ্য একটা মেজর ফ্যাক্টর। তারপরে হচ্ছিল ফ্যামিলি তো অবশ্যই আছে, নিজের পার্সোনাল লাইফ বলতে কিছু একটা থাকে। তো আলটিমেটলি 15,000 বা 25,000 যদি আমি ধরি, বাট ডাবল 30,000, আসলে কি বা ঢাকার মতো এলাকায় থাকা ইটস ইম্পসিবল। তারপরে আবার হচ্ছিল আপনি এখানে 5 বছর সময় দিতে হবে, তাহলে হয়তো বা একটা স্টেবল পর্যায়ে যাবেন। তারপরও কি বাংলাদেশের মতো ঢাকার মতো একটা এলাকায় আপনি যদি আপনার স্যালারি বা ইনকাম সোর্স যদি 80,000 এর নিচে হয়, তাহলে ইটস টু টাফ। ফ্যামিলি নিয়ে চলা খুবই টাফ। সেখানে আসলে বাংলাদেশি কোম্পানিগুলো
আমাদেরকে 5 বছর পরেও 50,000 অফার করে না। অনেক ক্ষেত্রে তো এই ক্ষেত্রে এই খুব রেয়ার আর কি। এটার জন্যই আর কি মেইনলি আমার বাইরে যাওয়ার প্ল্যান। আর অ্যাজ ইউজুয়াল বললাম আমি ভেন্টি লিমিটেডে কাজ করতাম, তো ওইখান থেকে বুঝলাম যে আসলে আমার যে সেক্টরটা, এই সেক্টরটা আমাদের বাংলাদেশে এখনো অন গোয়িং প্রসেস, এটা এখনো ওইভাবে সেক্টরটা গ্রো করেনি। তো আমার ইন্টারেস্টও এখানে, তো ভাবলাম যেহেতু ইন্টারেস্টও এখানে, বাংলাদেশ যখন গ্রো করবে তখন হয়তো বাংলাদেশে কিছু একটা করবো ইনশাল্লাহ। বাট এখন আপাতত আমার প্ল্যানটা বাইরেই রাখা উচিত, এই কারণেই আমি বাইরের জন্য অ্যাপ্লাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ডিসিশন এবং আল্লাহর রহমতে আপনার সাকসেসটাও এসেছে। তো বাহিরে পড়তে যাওয়ার ব্যাপারে তো অনেকের একটা মিসকনসেপশন থাকে যে আসলে কেমন হবে বা কি হতে পারে, বা আসলে আমি কি প্রবলেম ফেস করতে পারি, বা অনেক সময় এজেন্সির ক্ষেত্রে ট্রাস্ট ইস্যুসটা কাজ করে। সো আপনার ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় ছিল কি না, আর থাকলে সেটা আপনি কিভাবে ওভারকাম করেছেন? ফার্স্ট অফ অল ট্রাস্ট ইস্যুস তো অবশ্যই, কারণ টাকা তো আর কম না। যদি 10-15 হাজার টাকা হতো, বা বাংলাদেশের মতো যদি ধরেন 3-4 লাখ 5 লাখ টাকার মতো হতো মাস্টার্স প্রোগ্রাম, একটা কথা ছিল। কিন্তু এখানে দেখা গেছে যে প্রায় 10 লাখের উপরে প্লাস। 10 লাখ তো টিউশন ফি, তারপর হচ্ছে যে সাথে হেলথ ইন্স্যুরেন্স ফি আছে, আমি জাস্ট ওগুলো তো আলাদা, কারণ এখানে তো অনেক কিছু ইনক্লুড হলে তো ভাই প্রায় 15 লাখের উপরে চলে যায়। তো সব কথা বললে তো আমার ভয় পেয়ে যেতে পারে। যে আমি নর্মাল যেগুলো খরচ, যেগুলো মেইন খরচ, ওগুলোর কথাই বলি, যেমন টিউশন ফিস 10 লাখ, এরপরে আলাদা যে খরচগুলো আছে সব মিলে প্রায় 13-14 বা অ্যারাউন্ড 15 এর মতো লাগে। এখন 15 লাখ আমাদের মতো মধ্যবিত্তের জন্য কিন্তু 15 লাখ অনেক, প্লাস বাংলাদেশ কিন্তু ম্যাক্সিমাম মধ্যবিত্ত, 15 লাখ অনেক। তো ট্রাস্ট ইস্যুস তো অবশ্যই। তারপর হচ্ছে হলো একটা জেনুইনিটির একটা ব্যাপার স্যাপার থাকে, যে আমি যার সাথে কাজ করব সে কতটা জেনুইন যদি আমার কাছে না মনে হয়, তার সাথে তো কাজ করে লাভ নেই। 15 লাখ ফার্স্ট অফ অল তো এটাই জেনুইনিটির প্রশ্নটা আসলো এবং আপনি নিজে থেকে কাইন্ড অফ বললেন, তো এই ক্ষেত্রে আমি বলবো যে ভাই, পেনম্যানের সাথে আপনার জার্নিটা এই সকল দিকে কেমন ছিল, বা পেনম্যানের কোন দিকটা আপনার সব থেকে ভালো লেগেছে, বা কোনো দিক যদি খারাপ লেগে থাকে সেটাও বলতে পারেন। ফার্স্ট অফ অল আমি তো হচ্ছে হলো পেনম্যানের সাথে আমার জার্নিটা প্রায় 1.5 বছরের। 1 ইয়ারের মতো আমার হচ্ছে হলো ইউএস এর ভিসা প্রসেসে চলে যায়। তো আমি ইউএসএ তে অলরেডি আই এম রিজেক্টেড। যদিও আসলে আমি সবকিছুই অ্যাওয়ার্ড ছিলাম, কারণ অন্যান্য এজেন্সি অ্যাওয়ার্ড করে না 100% ভিসা রেশিও, 98% ভিসা রেশিও, এরকম অনেক কথা বলে। তো এইখানে আমাকে ফার্স্ট অফ অল আমাকে কেউ 100% ভিসা রেশিওর কথা বলে নাই। আমাকে বলা হয়েছে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউতে যদি হয় তাহলে হলো, না হলে কিন্তু ভাই আমাদের কাছে আসলে কিছু নাই। আমরা এটা বলে থাকি যে এমবাসি ফেস করা পর্যন্ত যে সকল সাপোর্ট আপনার প্রয়োজন আছে, সেই সকল ক্ষেত্রে ডকুমেন্টেশন বলেন, আপনাকে গ্রুমিং করানো বলেন, আপনার ভিসা অ্যাপ্লিকেশন বলেন, এই সকল ক্ষেত্রে আমরা আমাদের মতো সর্বাত্মক সাপোর্টটা দিব। বিকজ ভিসা না হলে কিন্তু আমাদের কোনো বেনিফিট নাই। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, প্রসেস তো 100% করতেই হতো ভাইয়াদেরকে, কারণ এজেন্সির কাজই হচ্ছিল মানে প্রসেসটা, ডকুমেন্টেশনটা ক্লিয়ার করা। সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে, স্পেশালি ইউএসএ ইউকে দুইটার ক্ষেত্রেই বলি, আমি যে গ্রুমিংটা পেয়েছি, স্পেশালি রাব্বি ভাই আমাকে যেভাবে গ্রুমিং করাইছে, কোশ্চেন ওয়াইজ ধরে 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 যে এটা লেখা লাগবে, ওইটা লেখা লাগবে, এটা বলতে হবে, ওইটা বলা যাবে না, এভাবে যে ধরে ধরে বুঝানো। তারপরে ছিল মক টেস্ট গুলা নেওয়া, আমাকে রেডি করা, কনফিডেন্সটা বিল্ড আপ করা। আমি বলবো যে এজেন্সি চুজ যদি করতে হয় পেনম্যান, আমি বলবো যে অ্যাটলিস্ট এটার জন্য হলো আপনারা করতে পারেন। গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট এই দুইটা কান্ট্রির জন্য। এই দুইটা কান্ট্রিতে যদি আপনি যদি গ্রুমিংটা আসলে না হয়, তাহলে হচ্ছে হলো ইউকেভিআই যে ইন্টারভিউটা হয়, ইউকেভিআই তেও আপনি অ্যান্সার করতে পারবেন না ঠিকঠাক মতো। তখন দেখা গেছে যে আমি এমওএ দিয়ে অ্যাপ্লাই করছি, অনেক আইএলটিএস দিয়ে করে, এখন এমএ দিয়ে অ্যাপ্লাই করলে হয়তো বা ওদের কাছে হতেও পারে যে চিন্তা করে। যেহেতু বলেন আমি একটু মেনশন করে দেই, সেটা হচ্ছে ভাইয়া কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে ভিসা পেয়েছেন। সো অনেকেই আছেন যাদের মধ্যে ডাউট আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি এমওআই দিয়ে কি আসলেও সম্ভব কিনা, বা এমওআই দিয়ে কি ইউকের ভিসা হয় কিনা, সেই জায়গাটা, ডাউটের জায়গাটা কিন্তু ক্লিয়ার এবং আপনি নিজেই করে দিলেন প্রুফ। হ্যাঁ, তবে আমি এক্ষেত্রে বলবো যে ভাই আপনার কিন্তু এমওআই থাকলেও আপনার কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি স্কিলটা ভালো ছিল, এবং এটা আমি যখন আপনার সাথে আমার ইউএস এর ব্যাপারগুলো নিয়ে মিটিং হয়, আমি তো তখনই বলেছি, খায়রুল ভাই আপনি যদি ইউকেতে অ্যাপ্লিকেশন করেন, ওরা যে এখন ইউকেভিআই ইন্টারভিউ নিচ্ছে প্রায় 40 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত ইন্টারভিউ নিচ্ছে, আপনি কিন্তু এটা ওভারকাম করতে পারবেন।
আর ইউএস ইন্টারভিউর তুলনায় ইউকের ইন্টারভিউ কিন্তু একটা মজা আছে, কারণ ইউএস ইন্টারভিউ কি অনেক একটা আফসোস থাকে যে ভাই আমাকে 2 মিনিটের মধ্যে ডিসিশন দিয়ে দেয়, 2 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে বা আমাকে একটা দুইটা কোশ্চেন করে তো ডিসিশন দিয়ে দিছে, আমাকে তো বলার সুযোগ দিল না। আমি তো যদি বলতে পারতাম ভাইয়া তাহলে আমি ভিসাটা পেতাম। না এই ক্ষেত্রে হচ্ছিল ইউএস এর ক্ষেত্রে আমি বলবো আমাকে সুযোগ দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, খুবই আনফরচুনেট ব্যাপারটা আর কি। যাই হোক আমার কপাল ছিল না আর কি। যাই হোক আমার ইউকে তো অনেক ভালো একটা ইউনিভার্সিটি, আগের ইউনিভার্সিটি থেকে অনেক ভালো একটা ইউনিভার্সিটি পেয়েছি। এটার জন্য অবশ্যই উপর আল্লাহ তো আছেই, সাথে হচ্ছিল পেনম্যান গ্যালাক্সির রাব্বি ভাই আমাকে অনেক ভালো মতো অ্যাসিস্ট করছে এই ব্যাপারটা নিয়ে। যেমন আগে যে ইউনিভার্সিটিটাই পেয়েছিলাম ইউএসএ তে, ওইটা খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে প্রাইভেট, কিন্তু এখন আমি যেটা পেয়েছি ইউকের পাবলিক ইউনিভার্সিটি, প্লাস র্যাঙ্কিংও খুব ভালো, প্লাস হচ্ছিল আমি যে সাবজেক্টের জন্য যাচ্ছি কিংবা এন্টারপ্রেনারের জন্য ওই এলাকাটা খুব প্রসিদ্ধ। আচ্ছা আচ্ছা, তো আলটিমেটলি দেখা যায় যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, উত্তম পরিকল্পনাকারী উনি। আমাকে হয়তো এটা মনে করি যে আসলে আমরা যদি মন থেকে বিশ্বাস করি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাহলে কিন্তু আমাদের মধ্যে যে ডিপ্রেশন, শুধুমাত্র এটা অফ টপিক কথা হয় যদিও আমরা এই টপিকে কথা বলছি না, বাট স্টিল আমাদের মধ্যে যে ডিপ্রেশন কাজ করে, মাঝে মধ্যে ভয় কাজ করে, আসলে কিন্তু এগুলো মনে থেকে বিশ্বাস করলে তখন আর এই সেই ক্ষেত্রে তো ভাই আমার ডিপ্রেশন থাকার কথা অনেক, কারণ একটা বছর ওয়েট করার পরে ভিসা রিজেকশন, এরপরে আবার আমার তো এই ইউকে জার্নিটাও তো ইজি ছিল না তেমন। ইউকে জার্নিতে যখন আমি স্টার্ট করব তখন জুলাই আন্দোলনে নেট চলে গেল, আমি অনেক কিছু করতে পারি নাই, সেই ক্ষেত্রে আবার ডেফার করতে হলো জানুয়ারি ইনটেকে। আপনি নিজে তো আন্দোলনে ছিলেন? হ্যাঁ আমি নিজেও আন্দোলনে ছিলাম। আমি ধানমন্ডি 27 নম্বর আমার ক্যাম্পাস, আমি যতটুকু জানি হ্যাঁ একটা গুলি লাগার মতো অবস্থা ছিল আর কি। আমার বন্ধুর লাগছে প্রায় 46টা। আনফরচুনেটলি আমার গা ঘেঁষে চলে গেছে, কিন্তু লাগার সম্ভাবনা খুব ছিল আর কি। তো যাই হোক ওইটা আন্দোলনের সময় আমি আর কি পিছিয়ে গেছি। এরপরে জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে হচ্ছিল ইউকেভি ইন্টারভিউ দেওয়া শেষ। এরপরে হচ্ছিল ওয়েট করতেছি, কিন্তু কোনো ডিসিশন আসতেছে না। এরপরে আবার হঠাৎ করে একদিন ডিসিশন পেয়ে গেলাম। তো আসলে জার্নি কোনোটাই স্মুথ না। কেউ যদি এর মাঝখানে আমি একটু অ্যাড করি, জিনিসটা হচ্ছিল আমি এই যে আমার যে লং প্রসেস, অনেকের কাছে শুনতাম যে 3 মাসের মধ্যে হয়ে যায়। ম্যাক্সিমাম এজেন্সিগুলো এটা বলে 3 মাসের মধ্যে হয়ে যায়, বাট এখানে আমি পেনম্যানে একটা জিনিস সেটা হচ্ছিল, আমি ইউকেভিআই যখন হচ্ছিল ভিএফএসটা ফেস করি, আসার পরেও কিন্তু রাব্বি ভাই কিন্তু আমাকে সিওরিটি দেয় না যে 7 দিনের মধ্যে পাবো বা 1 মাসের মধ্যে পাবো বা 15 দিনের মধ্যে পাবো। রাব্বি ভাই অল টাইম আমাকে বলতো যে ভাইয়া এটা হয়তো বা 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে, সিওরিটি নেই। বাট ম্যাক্সিমাম এজেন্সি এটা ছিল এই যে যখন ইউকেভিআই ইন্টারভিউ নেওয়া শুরু করলো তার আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট যদি 1 মাসের মধ্যে অফার লেটার, ভার্সিটি ইন্টারভিউ ক্লিয়ার করতে পারতো, তাহলে সে 7 দিন বা 15 দিনের মধ্যে তার ভিসা রেজাল্ট পেয়ে যেত, তখন ইন্টারভিউ নিত না। এখনো ওভারঅল অফার লেটার পেতে বা অন্যান্য প্রসেস করতে 1-2 মাসের বেশি লাগছে না। কিন্তু এখন ইউকেভিআই যেহেতু ইন্টারভিউ নিচ্ছে, ওরা ইন্টারভিউ নেওয়ার জন্য 10-15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস সময় নিচ্ছে, আবার ওই ডিসিশনটা দেওয়ার জন্য ওরা 1 মাস সময় নিচ্ছে, এভাবে করে 3-4 মাস। এইখানেও আর কি এখানেও জিনিসটা হচ্ছিল কি ম্যাক্সিমাম এজেন্সি হয়তোবা আপনাদের মতো এত ক্লিয়ার না, তারা হয়তোবা অনেক মানে ইনএক্সপেরিয়েন্স লোকদের নিয়ে চালায় হয়তোবা, আমি জানি না। তবে অনেকেই বলছে যে ইউকেভিআই ইন্টারভিউ নেওয়াটাও মানে গ্রুপগুলোতে, স্পেশালি গ্রুপগুলোতে আপনি দেখবেন যে ইউকেভিআই ইন্টারভিউ নেওয়াটাও নাকি একটা মানে একটা ব্যাড এফেক্ট ভিসা। যদিও আমি জানি না আসলে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় নাই। আসলে এটা হচ্ছিল তাদের মিসকনসেপশন। আমি ইউকেভিআই ইন্টারভিউ দিয়েছি প্রায় 1 ঘন্টার মতো ইউকেভিআই ইন্টারভিউ দিয়েছি। প্লাস উনি আমার সাথে মানে আমার যে ইন্টারভিউ ছিল ওনার সাথে অনেক ভালো মতো কথা বলছিল, মনে হচ্ছিল যে আমার বন্ধুর সাথে কথা বলতেছি বা বান্ধবীর সাথে এরকম। উনি আমার সাথে কোনো ধরনের রাব বা অন্য কিছু। জিনিসটা হচ্ছিল আপনি ইংলিশে কথা বলতে পারেন, আপনি ডাজেন্ট ম্যাটার আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ইংলিশ কথা বলতে পারবেন, আপনার ভিসা হবেই। তো আপনি এই যে প্রিপারেশন নেওয়াটা, এখন যেহেতু ইউকেভিআই মোটামুটি ইন্টারভিউ নিচ্ছে, ভবিষ্যতেও আশা করা যাচ্ছে সবার ইন্টারভিউ নিবে, কেমন? তো ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে আপনি আসলে যারা আমাদের এজেন্সি থেকে অ্যাপ্লিকেশন করুক বা যেখান থেকে করুক, আপনার মতো আরও ফেলো ভাই ব্রাদার্স যারা আছেন তারা তো ইউকেতে অ্যাপ্লিকেশন করবেন, সো তাদেরকে আপনি কিভাবে প্রিপারেশনের জন্য সাজেস্ট করবেন? আমি
ভাইয়া প্রিপারেশনের জন্য আসলে সাজেস্ট করার মতো কিছু নাই। জিনিসটা হচ্ছিল আপনি একটা ইউনিভার্সিটিতে যাচ্ছেন, তার সম্বন্ধে আপনার আপ টু ডেট সম্পূর্ণ আইডিয়া থাকতে হবে, ওই এলাকাটার সম্পর্কে, ওইটার র্যাঙ্কিং সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে, ওদের কোর্স মডিউল সম্পর্কে সবকিছু নিয়ে আপনার একটা আইডিয়া থাকতে হবে। প্লাস হচ্ছিল যখন কথা বলবেন শুধু কি আইডিয়া থাকলে এনাফ নাকি ইন ডেপথ রিসার্চ করতে হবে? অবশ্যই ইন ডেপথ রিসার্চ ছাড়া আসলে আপনি অ্যান্সার অর্ধেক হবে, হয়তোবা ক্লিয়ার হবে না। ইউকেবি ইন্টারভিউয়ার যে আছে উনি আরো কোশ্চেন উল্টাপাল্টা কোশ্চেন করতে পারে, সেই ক্ষেত্রে আপনার মানে টোটাল কথা হচ্ছিল আপনাকে ইন ডেপথে রিসার্চ তো করতে হবে, প্লাস আপনার কনফিডেন্স লেভেল থাকতে হবে অনেক হাই। মানে আপনি যখন কথা বলতেছেন আপনি চোখটা নামাবেন না, কারণ চোখ নামালে কিন্তু ওদের একটা ইমপ্রেশন খারাপ হয়। প্লাস হচ্ছিল যেহেতু অনলাইন ইন্টারভিউ, নিচে তাকানো কিন্তু আসলে নিয়ম নেই, এবং ওরা ভাবতে পারে আপনি হয়তোবা কোনো অন্য কিছু দেখতেছেন। অনেক সময় কিন্তু অন্য জায়গায় চোখ দিলে, আমি এরকমও দেখছি যে অন্য জায়গায় চোখ চলে গেছে, তো ইন্টারভিউয়ার বলছে পাশে কি আছে ক্যামেরা দিয়ে দেখাও। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছু হয় নাই। উনি লিটারালি আমার পাসপোর্টটাও দেখতে চায়নি। প্লাস উনি আমি যে রুমে ছিলাম ওই রুমের মানে অনেকেই নাকি বলছে কমিউনিকেশন স্কিলটাকে আপনি খুবই প্রাধান্য দিবেন। হ্যাঁ অবশ্যই, কমিউনিকেশন স্কিলটাই এখানে মেইন। আসলে আপনার যদি কমিউনিকেশন স্কিল থাকে আপনি বলতে পারবেন, কিছু একটা বলে আসতে পারবেন। সো এই যে ট্রেনিং, ইন্টারভিউয়ের যদি কথা বলি, ইন্টারভিউ ট্রেনিং বা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে পেয়ারম্যানের সাথে আপনার সম্পর্কটা বা জার্নিটা কেমন ছিল? সেই ক্ষেত্রেও আমি ফুল ক্রেডিট দেবো রাবি ভাইকে, কারণ উনি হচ্ছিল ফার্স্ট অফ অল আমি যেদিন অ্যাপ্লিকেশন করি তার পরের দিনের থেকেই আমাকে বুস্ট করতেছিল যে ভাইয়া আমি আপনাকে একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, বা একটা কোশ্চেনের প্যাটার্ন, একটা অ্যান্সারেরও প্যাটার্ন আছে, যদিও ওই অ্যান্সারটা আসলে থাকা উচিত, ওই পয়েন্টগুলো আসলে থাকা উচিত এরকম। তো বলতেছিল যে আপনি নিজের মতো করে আগে ক্লিয়ার করে নিয়ে আসেন, যদি ভুল হয় বা কোনো জায়গায় লাইন যদি মিস্টেক হয় বা একটু সুন্দর করা যায় আমি এটা করে দেবো। তো আমি রিসার্চ করে নিয়ে আসছিলাম। ভাইয়া হচ্ছিল, আমি বোধহয় ভাইয়ার কাছে মনে হয় 2 দিন আসছিলাম ইউকেবি এর জন্য, বেশি একটা আসতে পারিনি আমি, আসতে হয় না আসলে। নিজের মধ্যে ওই ধরনের পটেনশিয়াল বা ক্রেডিবিলিটি ছিল। তারপর হচ্ছিল মক দিলাম, বা তারপর হচ্ছিল ভাইয়ের সাথে একদিনের মাথায় মনে মক দিয়েছি। মক দেওয়ার পরে আরেকটু সাহসটা বেড়েছে, আরো কিছু লাইন অ্যাড করতে পারছি, আরো গোছানো কথা বলতে পারছি। তবে আমি কিন্তু তানভীর ভাই, আমি বলেছিলাম আপনাকে যখন আপনার প্রথম মক দিলেন তখনই কিন্তু আমি আপনাকে বলেছি ভাই আপনার কিন্তু খুব একটা টেনশন করতে হবে না, যে আপনি এটা ওভারকাম করতে পারবেন। আসলে ভাইয়া আমি হচ্ছিল এখানে একটু মেনশন করে দিই, অনেকের হয়তো বা যে আমি ইংলিশে কেন এত ভালো। লিটারালি আমি আসলে পড়াশোনায় তেমন একটা ভালো না, আমি বলিনি পড়াশোনায় তেমন একটা ভালো না, আমার রেজাল্টও তেমন আহামরি অনেক হাই লেভেলের যে তাও না, বাট আমি টেকনিক্যাল ওয়ার্কগুলো করছি। টেকনিক্যাল ওয়ার্কগুলো করার সুবাদে প্লাস প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্সের সুবাদে আমার অনেক ফরেন কান্ট্রির মানে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হতো। প্লাস হচ্ছিল আমি প্রচুর পরিমাণে ইংলিশ মুভি দেখতাম, ইংলিশ গান দেখতাম, সেটা সাবটাইটেল সহ, যাতে অ্যাটলিস্ট কি বলতেছে আমি শুনতে পারি ভালো মতো, আমি যাতে ওই অ্যান্সারটা দিতে পারি। এটা হচ্ছে একটা প্র্যাকটিস। এটা এক একজনের ক্ষেত্রে এক একভাবে কাজ করে, আমার ক্ষেত্রে এভাবে কাজ করছে, আমি এভাবেই কাজ করছি আর কি। তো ইংলিশটা ভালো করার পিছনে ছিল আসলে আমার এই প্রসেসগুলা। আপনি যত প্র্যাকটিস করবেন তত ইংলিশে ভালো হবে না। আপনি কিন্তু ম্যাথ, ইংলিশ বিষয়গুলো এইরকমই দেখেন। আমরা এটাকে ছোটখাটো আমি একটা এক্সাম্পল দিতে পারি। আপনি যখন ছোটবেলায় কোরআন পড়তেন, মানে কোরআন শিক্ষার যে বইগুলো থাকে, আম পাতা বা কিছু একটা বলে, আমি ভুলে গেছি। সো ওইটা আপনি যখন চেষ্টা করছেন, শিখছেন, মসজিদ বা মাদ্রাসায় যাচ্ছেন বা হুজুর কাছে পড়ছেন, তখন তো আপনার জন্য ক্লিয়ার। আপনি 6 মাস 1 বছর পর থেকে বের হয়ে গেছেন, তখন কিন্তু আবার নতুন করে ওয়ার্ডগুলোকে আপনাকে নতুন ভাবে শুরু করতে হয়। তো ব্যাপারটা কিন্তু এই ইংলিশ বা ভাষার যে চর্চা, সেটাও কিন্তু এরকম। আপনি যত কমিউনিকেট করবেন, যত ইউজ করবেন, আপনার স্কিলটা তত ভালো। এখানেও আরেকটা জিনিস আছে ভাই, কমিউনিকেশন বলতেই যে অনেক হাই কোয়ালিটির ওয়ার্ড ইউজ করতে হবে এরকম কিছু না। জিনিসটা হচ্ছিল আমরা নর্মালি যেই ওয়ার্ডগুলো ইউজ করি সচরাচর, ওই ওয়ার্ডগুলো ইউজ করে যদি একটা সেন্টেন্স বানানো যায়, ইনাফ। আমি ইউএস এর ক্ষেত্রেও ইউকে এর ক্ষেত্রেও আমি যেগুলো বলতে পারি আমি শুধু সেগুলোই ইউজ করছি, এক্সট্রা কোনো ওয়ার্ড আমি ইউজ করি না। আমরা যখন বাংলা ভাষায় কথা বলি আমরা কি খুব বেশি ওয়ার্ড ইউজ করি না? সেটাই ঘুরে ফিরে কমন ওয়ার্ড গুলো আমরা সারাদিন হয়তো বা 100-200 ওয়ার্ড
ওগুলো দিয়ে আমরা সারাদিনের কনভারসেশন শেষ করছি। সো আপনি যদি ইংলিশ ওয়ার্ডগুলো যেগুলো জানা আছে ওগুলো ইউটিলাইজেশন ভালোভাবে করতে পারেন, ইটস মোর দ্যান এনাফ। তবে এখানে একটা কথা বলি, তো এখন ভাই এই যে শুধু ইন্টারভিউ প্রসেস না, এখানে ভিসা অ্যাপ্লিকেশনের ব্যাপার আছে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ব্যাপার আছে, তো এই প্রসেসগুলো আপনার সাথে পেনম্যানের জার্নিটা কেমন ছিল? ফার্স্ট অফ অল আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটির এমওয়াই, আমার তখন এমন একটা অবস্থা যে আমি ওআইটিসি ভাইয়া বলতেছিল দিতে, আমি ওআইটিসির জন্য প্রিপারেশন নিয়েও ফেলছিলাম মনে হয়, ভাইয়ের সাথে কথা হয়ে গেছিল এই ব্যাপারে। আইএলস দেওয়ার মতো মন মানসিকতা তখন ছিল না, যখন যেহেতু রিফিউজালটা আসছে। তখন হঠাৎ করেই একদিন বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির কথা জানতে পারি। তো পরে দেখি যে ভাইয়াই পোস্ট করছে, ভাইয়ার পোস্টে যে আমি আবার কমেন্ট করছিলাম। তারপরে তা কমেন্ট করার আগে অবশ্য আমি বার্মিংহাম সিটি সম্পর্কে সবকিছু জানছি ইন ডিটেলস, মানে মোটামুটি জানছি যে আসলে এটা পাবলিক ইউনিভার্সিটি কিনা, মানে যেগুলো বেসিক রিকোয়ারমেন্ট, একটু খরচ কম ওইখানে হচ্ছিল। ব্যাপারটা হচ্ছিল আমি আরো কিছু দেখলাম যে ওই ইউনিভার্সিটিতে স্পেসিফিক্যালি কোনো ডিপার্টমেন্ট অথবা কোনো সাবজেক্টের জন্য ভালো কিনা। তো সেই ক্ষেত্রে হচ্ছিল আমি ওইটা দেখার পরে তো দেখলাম যে আমার লিভিং কস্টও কম, তারপর হচ্ছিল ভার্সিটিটা পাবলিক, মানে অ্যাজ ইউজুয়াল সরকারি যেটা বলি আমরা বাংলাদেশে। তো যেহেতু পাবলিক ইউনিভার্সিটি, তারপরে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এটা ভালো একটা পজিশনে আছে ওরা, প্লাস নির্দিষ্ট বেসিসে যদি আমি বলি ওদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা, সিএসসি ডিপার্টমেন্টটা খুব হাই কোয়ালিফাইড। তো এটা দেখার পরে আমি আর আসলে যখন দেখলাম এমওয়াই অ্যাকসেপ্টেড ন্যাশনাল ইউনিভার্সিটি, সাথে সাথে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি। তো তারপরে এসে সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে সাথে সাথে সেদিনই হচ্ছিল সজীব ভাই আমাকে অ্যাসিস্ট করে অ্যাপ্লিকেশনটা করার জন্য, একদিনে অ্যাসিস্ট হয়ে গেছে। এরপরে হচ্ছিল জার্নিটা প্রায় লং 3-4 মাসের জার্নিটা শুরু হয় আসলে সজীব ভাইয়ের সাথে। আমার কমিউনিকেশন সব সজীব ভাই করতো, আপনার ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে হ্যাঁ সবকিছু, ইচ এন্ড এভরিথিং, ছোট থেকে ছোট জিনিসগুলা সজীব ভাই ডিল করতো। এমনকি লিটারালি আমি সজীব ভাইয়ের একটা প্রশংসা আমি না করেই পারি না। গত কিছুদিন আগেও আসছিলাম, লোকটা হচ্ছিল লিটারালি এত পেশেন্স নিয়ে কাজ করে, একটু বিরক্ত হয় না। জিনিসটা হচ্ছিল আমার ভাইও জানে যে আমার মতো বিরক্ত মনে হয় ওনাদেরকে কেউই করে নাই। স্পেশালি সজীব ভাই হচ্ছিল খুব জেন্টলি পেশেন্স সহকারে এত সুন্দর মতো আমাকে অ্যাসিস্ট গুলো করছে। আসলে কিন্তু খুবই ঠান্ডা মাথার মানুষ, কারোর সাথে উচ্চ বাক্যে কোনোদিন এমন আমার কাছে কোনোদিন ফিলই হয় নাই যে হয়তো বা ভাইয়া একটু বিজি আছে বা ভাইয়া একটু, হ্যাঁ ভাইয়া বিজি থাকলে হ্যাঁ বলে দিত যে ভাই আমি একটু বিজি আছি, একটু পরে নক দিচ্ছি। ভাই কিন্তু নকও দিত, এমন না যে ভুলে যাইতো, ভাইয়া নক দিত। রাত্রে 11টা-12টার দিকে ওনার সাথে আমার কাজ হয়েছে। জিনিসটা হচ্ছিল এখান থেকে আসলে মানে বোঝা যায় আসলে মানে লোকটা আসলে কতটা ওয়ার্কহলিক বলবো আমি, মানে ডেডিকেটেড, খুবই ডেডিকেটেড একজন লোক। উনি হচ্ছিল আমার কাছে আমি এখানে মোটামুটি সবার সাথে কাজ করছি। রাব্বি ভাই তো আছেই, শ্যামরান ভাই, তারপর হচ্ছিল আগে একটা আপু ছিল জুই আপু, তারপরে হ্যাঁ এখন ডেনমার্কে আছে নসীন আপু। আমার টোটাল কমিউনিকেশনটা ফার্স্ট বিল্ড আপ করছেই নসীন আপু। নসীন আপু আমার কাছে 2 দিন পরে ফোন দিয়ে ডিটেলস নিত, এটা সেটা যা কিছু লাগে নসীন আপু কালেক্ট করে নিছে আমার থেকে। এরপরে শ্যামরান ভাই তো আগের থেকে আমার পরিচিত, মানে আগের থেকেই ওনার সাথে আমার যোগাযোগ হতো ইউএসএ ছিলাম। আমাদের কিন্তু পুরো টিমই ইনভলভ ছিল। হ্যাঁ পুরো টিমটাই আসলে ইনভলভড। এখানে হচ্ছিল হৃদয় ভাইয়ের কথাও না বললেও হয় না। হৃদয় ভাই হচ্ছিল উনি আমার ডকুমেন্টস গুলা খুব যত্ন করে নিয়ে তারপরে রাখছে, ওনাদের কাছে সযত্নে ছিল। কোনো সময় এটা হয় নাই এই কাগজ ওই কাগজ মিক্স আপ হয় নাই, বা কোনোদিন নেক্সট টাইম সেকেন্ড টাইম চাওয়া হয়নি, বা বারে বারে চাওয়া হয়নি। প্রত্যেকটা কাজ নিট অ্যান্ড ক্লিন ছিল, মানে টোটাল কথা যদি বলি প্রত্যেকটা কাজ নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমি ওই যে বললাম না ভাই, নিট অ্যান্ড ক্লিনের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হলো জেনুইনিটি, যেটা এই অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি যারা ভাই ছিল, সজীব ভাই বলেন, শ্যামরান ভাই বলেন, রাব্বি ভাই তো আসেনি, নসীন আপু বলেন, বা জুই আপু যে ছিল, বা হৃদয় ভাই, সবার জেনুইনিটি এমন যে একজনের কথার সাথে আরেকজনের কথা মিলে, এমন না যে একজনের কথার সাথে আরেকজনের কথা মিলে না, ডিফারেন্ট। আসলে কি যেটা পলিসি, যেটা স্টেপ বাই স্টেপ প্রসেস, আমরা চেষ্টা করি স্টুডেন্টকে ওটাই বলতে। মিথ্যা কোনো আশ্বাস, আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা
এগুলো দেখানোর কোনো ইচ্ছা আমাদের নেই। হয়তোবা যদি 50,000 1 লাখ টাকা অন্যান্য কারোর মতো নিয়ে নিতাম তাহলে হয়তোবা দেখাতাম। তো যাই হোক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত প্রশংসা করলেন। তারপরে আমি বলতে চাবো যে এই যে আপনার ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্স মিলে সবকিছু মিলে আপনি কি পেনম্যানকে রিকমেন্ড করবেন কিনা, আর করলে কেন করবেন? ভাইয়া আসলে আমি রিকমেন্ড করার আগে আমি একটা জিনিসই বলবো, ডেফিনেটলি আমি হচ্ছিল পেনম্যানের আগে, পেনম্যান আমার লাস্ট এজেন্সি যার সাথে আমার যোগাযোগ হয়। এর আগে আমি মিনিমাম লাইক 20 এজেন্সি আমি ঘুরছি। 20 এজেন্সির মধ্যে ধরেন আপনাদের সাথে জেনুইনিটি মিল বা কাছাকাছি ছিল একটা অথবা দুইটা, বাকি একজনেরও নাই। টোটাল কথা হচ্ছিল আমি শুধু বলবো যে আপনারা এখানে আসেন, একবার কথা বলে যান। কথা বলার পরে আপনি আরো 10টা জায়গায় ঘুরেন। ঘোরার পরে যদি জেনুইনিটি যদি মনে হয় যে এটার থেকে বেটার কেউ আছে, যান। বাট আমার কাছে মনে হয় না বাংলাদেশে অ্যাটলিস্ট ঢাকায় এরকম জেনুইনিটি নিয়ে কেউ কোনো কাজ কেউ করে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই, এটা খুবই নাইস ওয়ার্ড বলেন। আমি হচ্ছিল একটা জিনিস অ্যাড করব যে ভাইয়া মানে যেই আমি রিকমেন্ড করতেছি না, আসেন বসেন একদিন, দেখেন টাইম দেয় কতক্ষণ, টাইমটা দেওয়ার পরে প্রসেসটা দেখেন, নিজে একটু যাচাই বাছাই করেন যে আসলে প্রসেসটা কি আসলে এরকমই কিনা। এইটা হওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে না তারা জেনুইন, আসেন। আসার পরে যদি কাজ খারাপ হয় তাহলে আমার ভিডিওটা থাকবে, কমেন্ট সেকশনও ওপেন থাকবে। আশা করি ভাইয়া যদি কমেন্ট সেকশনটা ওপেন করে, আমি দরকার পড়লে আমার আইডিটাও এখানে দিয়ে যাবো, ভিতরে গিয়ে আমাকে গালাগালি করেন, কোনো প্রবলেম না। ইনশাআল্লাহ আমরা দোয়া করবো। এই যে তানভীর ভাই, আসলে আপনি যে কথাটা বললেন এটা কিন্তু আমাদের একটা আবেগের জায়গা, আর এই আমরা চেষ্টা করবো যে ভবিষ্যতে, এটা কিন্তু মারাত্মক একটা কথা যে আমাকে ধরেন, বা মানে ব্যাপারটা কিন্তু ওই রকমই প্রায় ইন্ডিকেট করলেন। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো যে তানভীর ভাইয়ের যে বিশ্বাসের জায়গা থেকে তানভীর ভাই কথাটা বললো, ভবিষ্যতে যেন আমরা সেটা মেনটেন করতে পারি ইনশাল্লাহ। আর আমরা আসলে চেষ্টা করি, যেহেতু এটা ওভারঅল একটা ভালো সম্পর্কের দিকেই মূলত নির্ভর করে সবকিছু, কারণ এখানে এজেন্সির জায়গা থেকে এজেন্সিকে সাপোর্ট করতে হবে, স্টুডেন্টের জায়গা থেকে স্টুডেন্টকে আবার এজেন্সিকে সাপোর্ট করতে হবে। অবশ্যই দুইজনের কোলাবোরেশন না থাকলে আসলে করা সম্ভবই না। আপনি এখানে এসে ধরেন আপনি কিছু জানেন না, এখানে এসে এজেন্সির সাথে খারাপ ব্যবহার করলেন, সেটাও যেমন ঠিক না, আবার এজেন্সিরও হ্যাসেল করানো ঠিক না। যেমন আমি আরেকটু অ্যাড করি, আপনি কোন এজেন্সিতে পাবেন না এসওপি দিবে, কোন এজেন্সি না। আমি এটা আপনাকে 100% লিখে দিতে পারবো যে কোন এজেন্সি আপনাকে এসওপি দিবে না। এসওপি তো আমরা দিয়ে দিই, এসওপি দিবে না। যে এসওপিটা দেয় এজেন্সি হলো মানে নেয়, এসওপি দেয় না। লিটারালি আমার সাথে লাস্ট 15 ডেজে একজনের সাথে যোগাযোগ হচ্ছে, উনি হচ্ছিল আজকে সকালবেলা আমাকে একটা কমপ্লেন জানালো, ওনাকে মেইলের অ্যাক্সেস দেওয়া হয়নি। যেটা আমি এখান থেকে আজকে প্রায় 1.5 বছর ধরে আমার এই মেইলের অ্যাক্সেস আমার কাছে। এখান থেকে যা কিছু করা হয় বা আমি যা কিছু করি ভাইরা জানে, ভাইরা যা কিছু করে আমিও তা জানি। এই জেনুইনিটা আসলে কারো কাছেই পাবেন না। জিনিসটা হচ্ছে হলো 1 লাখ 2 লাখ টাকা তো ব্যাপার না, 1 লাখ 2 লাখ টাকা চার্জ করলো আসলে কোনো প্রবলেম নেই। জিনিসটা হচ্ছে হলো কাজটা হওয়াটা। তবে আমরা কিন্তু ইউকের জন্য কোনো চার্জ করি না। হ্যাঁ অবশ্যই, এটা তো ইম্পর্টেন্ট। আমি আসলে জাস্ট বললাম ইউকের জন্য কোনো চার্জ নাই, কোনো সার্ভিস চার্জ নাই, কোনো কিছু নেই। আপনি যতক্ষণ পর্যন্ত না ইউকে তে যাবেন ততক্ষণ পর্যন্ত সার্ভিসটা এখান থেকে দেওয়া হবে, যা সার্ভিস প্রয়োজন। তবে এখানে আরেকটু বলি ভাই, ইউকে তে যাওয়ার পরেও যদি কোনো প্রবলেম ফেস করে কোনো স্টুডেন্ট, আমরা চেষ্টা করি ওই স্টুডেন্টের সর্বাত্মক সহযোগিতা করতে, হোক সেটা অ্যাকোমোডেশন। জবের গ্যারান্টি আমরা দেই না, আমরা জব রিলেটেড কোনো এজেন্সি না, বাট স্টিল আমরা চেষ্টা করি যাতে তার একটা কানেকশন তৈরি হয়, যাতে করে সে নিজে থেকে একটা কিছু ম্যানেজ করে নিতে পারে। তো এটাই বলবো তানভীর ভাই, আপনি যে কথাগুলো বললেন আমাদের পেনম্যান সম্পর্কে, আমরা যেন সেটার উপর আমল করতে পারি, আমরা যেন সেটা বজায় রাখতে পারি। অবশ্যই ভাই, আমিও বলবো যে ভাইয়া আপনার যে কাজটা করতেছেন, আমার মতো অনেকে আছে বাংলাদেশে যারা আসলে ভালো এজেন্সি খুঁজতেছে বা অনেক খপ্পরে, মানে বাজে খপ্পরে পড়ে গেছে। আপনাদের আমি বলবো যে ভাইয়া আপনাদের মানে মার্কেটিংটা আর একটু জোরদার করেন, যাতে সবার কাছে যায় নিউজটা। সবাই যাতে ধরেন অ্যাটলিস্ট আমার এই মেসেজটার মধ্যে যদি 10 জন আসে, 10 জন যাতে উপকার পায়, এটা তো অবশ্যই পাবে, আমার সেই বিশ্বাসটা আছে। তবে আমি বলবো যে ভাই আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক আছে, তবে
বাজেট আরো বাড়ানো দরকার। আর একটু স্ট্র্যাটেজিটা বাড়ান, যাতে হচ্ছিল আমার মতো যারা জানে না ঢাকার সম্বন্ধে বা ঢাকার বাইরেও যারা আছে, যাতে রিকমেন্ড করলে আসতে পারে, এখানে আপনার সাথে কথা বলতে পারে, বা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেন যাতে আপনার সাথে হচ্ছিল স্টুডেন্টদের একটা কমিউনিকেশন তৈরি হয়। না হোপ এখানে না আসুক, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন যাতে ওদের সাথে আপনার একটু কমিউনিকেশন হয়। যদিও আমি জানি যে হয়তোবা আমি একটু ডিমান্ডটা বেশি করে ফেলছি। আপনি যে কথা বলছেন ভাই, আমরা কিন্তু এখন ধীরে ধীরে সেই প্রসেসেই আগাচ্ছি, সেই প্রসেসে আগানোর চেষ্টা করছি যাতে স্টুডেন্ট আমার অ্যাক্সেসটা পায় ইনশাআল্লাহ ভাই। যদি এরকম প্রসেস হয় ইনশাআল্লাহ পেনম্যানকে আমার কাছে মনে হয় যে অলরেডি পেনম্যানের তো আমি তো 1.5 বছর, আমার আগে মনে হয় ছিল 2 বছর, মানে 3.5 বছর একটা জার্নি। আমার কাছে মনে হয় যে এখানে বাংলাদেশের একটা লিডিং এজেন্সিতে পরিণত হবে যদি সেম প্রসেসে আপনারা যদি কাজটা করেন। আর আমি আর কি বলবো, আমি যে হেল্পটা পাইছি আমি চাই আমার আরো ছোট ভাই বা আমার সাথে বন্ধু বান্ধব কিংবা আমার যে সিনিয়ররাও আছে যারা যেতে চায় তারা আপনাদের কাছে আসবে, এসে আপনারা হেল্প করবেন, খুব ভালো একটা হেল্প পাবে। আপনাদেরকেও বলি যে আসার দরকার নেই বা কোনো কিছু করা দরকার নেই, যাচাই বাছাই করেন, যদি মনে হয় যে পেনম্যান ভালো অবশ্যই করবেন। আমার হয়েছে এটা, আমি অনেক কষ্ট করছি বা পেশেন্স ছিল, আপনাদেরও চেষ্টা করবেন যার থেকে করেন একটু পেশেন্স রাখবেন। অবশ্যই একটু পেনম্যানের সাথে যোগাযোগ করবেন, একবার হলো যোগাযোগ করে এখানেই আশেপাশে আমি এজেন্সিগুলোর নাম বললাম, আমি ইমোশনাল হয়ে যাচ্ছে আপনার কথা শুনে। তো ওইখানে যাবেন, যাওয়ার পরে যদি মনে হয় যে না এরা আসলে খুব অথেন্টিক নিউজ দিছে, যে এদের কাছে আসলে গেলে অনেক এজেন্সি আপনাকে, ওই যে ভাইয়ের সাথে গতকালকে বললাম যে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে আমাকে এমন এজেন্সি আছে বলছে 6,000 পাউন্ড আমাকে স্কলারশিপ দিয়ে দিবে। এরকম কোনো নিউজ আসলে রাব্বি ভাই আমাকে দেয় নাই, কিংবা কোনো এজেন্সি দেয় নাই। তো এরকম অনেক এজেন্সি আছে যারা 6,000 5,000 এরকম করে বলার পরে দেখা গেছে যে অ্যাপ্লিকেশন করার পরে দেয় না, বলে যে না আসলে ভাই চেষ্টা করেছিলাম, এখন কি করবেন, সময় নষ্ট হচ্ছে, অ্যাপ্লিকেশন প্রসেসটা করে ফেলেন। তো এইখানে কিন্তু আমাকে তানভীর ভাই আপনার এই যে 1.5 বছরের জার্নি, আমি কিন্তু এখান থেকে বলবো একটা শিক্ষা, হ্যাঁ আসলে 1 হচ্ছে ধৈর্য, 2 ডেডিকেশন, 3 হচ্ছে গিয়ে রাইট মোমেন্টে রাইট ডিসিশন। এই যে আপনার যখন ইউএস এর ভিসাটা রিফিউজ হলো, হ্যাঁ কারণ ইউএসএ তে আমরা জানি প্রচুর অ্যাপ্লিকেন্ট, প্রায় 40-50 হাজার অ্যাপ্লিকেন্ট, এর মধ্যে সবাইকে ভিসা দেওয়া সম্ভব না। তো তখনই কিন্তু একটা রাইট ডিসিশন আপনি নিতে পেরেছেন যে না ওকে এখন আমার এমন জায়গায় অ্যাপ্লিকেশন করা দরকার যেখানে আমার ভিসাটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কাজেই যখন আপনি তার মানে কি যারা ইউএসএ তে বা অন্যান্য দেশে রিফিউজ হচ্ছে তাদেরও কিন্তু এখনো সুযোগ আছে যে ইউকেতে অ্যাপ্লিকেশন। হ্যাঁ অবশ্যই। তো তানভীর ভাই আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে এত সময় দিয়েছেন, আসলে অনেকগুলো ভালো ভালো কথা বলেছেন এবং সত্যিকার অর্থে কি এই কথাগুলো যে শুধু আমি মনে করি কি আমাদের পুরো টিমকে মোটিভেটেড করবে, বিকজ এই সেক্টরটা আসলে আমরা যারা আছি বিশেষ করে পেনম্যানের যারা আছি আমরা কিন্তু শুধু বিজনেস বা প্রফিট শুধু সেই বিষয়গুলো দেখি না। অবশ্যই বিজনেসের একটা ব্যাপার আছে যেহেতু এতগুলি স্টাফ আমাদের মেনটেন করতে হয়, কস্টিংয়ের ব্যাপার আছে, বাট স্টিল কিছু বিষয় যেগুলো আমাদেরকে আসলে মোটিভেটেড করে, আমাদেরকে ভালো লাগায়, সেটা হচ্ছে স্টুডেন্টের ভিসা বা এই ধরনের। আপনারাও কিন্তু আমরা শুধু স্টুডেন্টকে মোটিভেট করি তা না, আপনাদের এই কথাগুলো আমাদেরকে এই সেক্টরে এনগেজ থাকতে এবং আরো ভালো কাজ করতে আসলে ইন্সপায়ার করে। আসলে ভাই এটা এই কথাগুলো আসছে মনের থেকে, যদি সেই সাপোর্টটা না পাইতাম হয়তোবা সচরাচর যেটা হয় রিলসের জন্য যেটা বানায় বলে দিতে পারতাম, মুখস্থ স্ক্রিপ্ট থাকতো একটা বলে দিতাম, আসলে এরকম কোনো কিছুই না। আমি যা বলছি এটা আমার জেনুইনিটি ছিল, আমি জেনুইন স্টুডেন্ট হিসেবেই যাচ্ছি। আমার ওইখানে হচ্ছিল স্টুডেন্ট ভিসার জন্যই আমি অ্যাপ্লাই করছি, অন্য কোনো ভিসার জন্য আমি অ্যাপ্লাই করিও নাই। আমার জিনিসটা হচ্ছিল আমি এখানে যা পাইছি তাই বলছি, এক্সট্রা কোনো কথা আসলে আমি বলি নাই। এখানে সুমন আছে, সুমনও আমাকে খুব ভালো চিনে, নামও জানে, মানে এখানে মোটামুটি এখানে অফিসে সবাই আমাকে চিনে। প্লাস হচ্ছিল এই ছেলেটাও অনেক মানে এত দেখছে আমাকে অফিসে, ও জানি যে আমি আসলে 1 গ্লাস পানি খাই, আসলেই প্রথমে ঢুকে পানি নিয়ে আসে আমার জন্য। তো সবার সাথে আমার একটা সম্পর্ক, খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আর কি। এবং আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে যারা আসবেন তাদের সাথে আপনার মতোই সম্পর্ক বিল্ড করতে। অবশ্যই আমিও চাই সবাই আসুক এখানে। তো তানভীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য আমাদের প্রত্যেকটা টিম মেম্বারের মন থেকে দোয়া থাকবে যেন আপনি ইউকেতে গিয়ে আল্লাহর রহমতে অনেক শাইন করতে পারেন
আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারেন ভাই, এটা মন থেকে দোয়া করলাম ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই দোয়া করবেন যাতে যার যেই ইন্টেনশন নিয়ে যাচ্ছি পড়াশোনা শেষ করব ইনশাল্লাহ, এরপরে যদি বাংলাদেশে দেখা হয় আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক সময়। প্লাস আমার রিকমেন্ডেশন সবসময় থাকবে আপনাদের জন্য, ধন্যবাদ। যে কোনো সময় যে কোনো কিছু যদি ইংল্যান্ডে থাকার অবস্থায় যদি আমার তরফ থেকে বা আমার এন্ডের থেকে কোনো একটা হেল্পের প্রয়োজন হয়, পেনম্যান হোক কিংবা আপনার যে কোনো স্টুডেন্টের হোক, আই এম অলওয়েজ ফ্রি। মাশাআল্লাহ আই এম অলওয়েজ ফ্রি। আমার নাম্বার তো আপনার কাছে অবশ্যই আছে, ফেসবুক তো অবশ্যই আছে, দরকার পড়লে আপনি শেয়ার করে দিতে পারেন, দিয়ে দিব শেয়ার করে দিতে পারেন। যদি কারো কোনো হেল্প লাগে বা কারো যে কোনো ধরনের হেল্প, যদি ধরেন যে ইউকে টেস্ট যে আমি দিছি এটার এক্সপেরিয়েন্স শেয়ার করার মন জন্য, থেকে ভালো মানুষ না হলে ভাই এই ধরনের কথা বলা যায় না। আমি আপনি যেটা বলেছেন আসলে ইচ এন্ড এভরিথিং এর জন্য রেডি, প্রস্তুত। ইনশাআল্লাহ আমি হলো আপনার যে কোনো স্টুডেন্ট, আপনার শুধু আপনার না ভাই, ইনশাআল্লাহ একটা সাহস পেলাম যে ভবিষ্যতে যদি কোনো স্টুডেন্ট আসে তাহলে রিকমেন্ড করে দেবো তানভীর ভাইয়ের সাথে কথা বললো। ইনশাল্লাহ ভাই। বার্মিংহামে যেহেতু আমি বার্মিংহামে আছি, বার্মিংহামে একটু স্টুডেন্ট কম যায়, সবাই মেইনলি লন্ডন বেসড যায়। আমি যেহেতু বার্মিংহামে আছি, যদি লন্ডনের পরে যে সিটিগুলো ভালো পজিশন আছে তার মধ্যে সেকেন্ড লার্জেস্ট সিটি হচ্ছে বার্মিংহাম। যদি কোনো প্রয়োজন পড়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার এন্ডের থেকে যতটুকু করা যায়, পেনম্যানের জন্য হোক কিংবা নিজের জন্য হোক কিংবা বাংলাদেশের জন্য হোক, ইনশাআল্লাহ করবো ইনশাল্লাহ।